বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটা কালো মেঘ দেখা যাচ্ছে। ব্যাপারটা শুরু হয়েছিল অনেক আগে। এটা বুঝতেই পারেন, বারবার বলেছি যে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে, হাসিনা উৎখাতের পরে সবার আগে যে ক্ষতিগ্রস্ত দল বা দেশ, সেটা হলো ইন্ডিয়া এবং মোদির দল। তারা তারপর থেকে তাদের ষড়যন্ত্রে, তাদের পাল্টা পরিকল্পনার জন্য মাঠে নেমে পড়ে। তখন ততটা কথাটা মানুষকে বোঝানো যায় নাই। পরবর্তীকালে বিএনপির আচরণের কারণে, তারেক জিয়ার বক্তব্যের কারণে, লোকজনকে দিয়ে কিভাবে কথা বলায় সেগুলো দেখে আস্তে আস্তে প্রকাশ্য হয়ে পড়ে যে তারেক জিয়ার সঙ্গে ইন্ডিয়ানদের কি সম্পর্ক হয়েছে। এরই একটা সেকেন্ড ফেজ এখন তৈরি হচ্ছে, সেটাকে আমি এত কালো মেঘের কথা বলছি। সেকেন্ড ফেজটা দেখে এখন বোঝা যাচ্ছে যেটা আগে যেসব গ্যাপগুলা মাঝে মাঝে পূরণ হয় নাই, অস্পষ্ট ছিল এটা বিষয়ে কি ছিল আসলে সেই প্রসঙ্গে, সেটা এখন পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে এখন একটা ঘটনা দিয়ে। ঘটনাটাকে সবাই এড়িয়ে যেতে চাচ্ছে, সবাই বলতে অনেকেই বলবো আমি, কিন্তু সেটার ভিতরেই সব কাহিনী আছে। কাহিনী হলো একসাথে তিনটা ঘটনা। একটা হলো জামাতের সভাপতি শফিক সাহেব, ডাক্তার শফিক। দলের ভিতরে বলা যায় মোটামুটি 3 ধরনের ধারা আছে। একটা ধারা শফিক সাহেবের, একটা ধারা ডাক্তার তাহেরের, আর একটা ধারা সেক্রেটারিকে কেন্দ্র করে, পরওয়ারকে কেন্দ্র করে। মূল ধারা প্রথম দুইটাই। সেই দুটো ধারার মধ্যে আবার সবচেয়ে কম্প্রোমাইজিং, মানে ইন্ডিয়ার সাথে গলায় জুলায় ধরে হলেও ক্ষমতা যেতে হবে, তার ব্যাপারে সবচেয়ে অগ্রসর ধারাটা হলো ডাক্তার তাহের ধারা। সময় সময় ট্যাকটিক্যাল সাপোর্ট দিয়েছে ডাক্তার শফিক, কখনো দেয় নাই। এবার যেটা হয়েছে, এরা দুজন মিলে লন্ডন সফরে গেছে প্রথমে ব্রাসেলসে, অন্য একটা কাজে ইউরোপিয়ান ইউনিয়নের মন জোগাতে, পরে তারা লন্ডনে আসছে। এই দুটা দলেরই, বিএনপি এবং জামাত, দুটো দলের একটা অদ্ভুত স্বভাব হলো কোনো গ্লোবাল রাজনীতির দিক, কোনো কিছু সম্পর্কে কোনো স্টাডি করবে না। ধরা তাদের একটা ধারণা যে যেহেতু গত 16 বছর ধরে ইন্ডিয়া তাদেরকে যথেষ্ট ভুগাইছে, হাসিনার কোলে উঠে হাসিনাকে কোলে ক্ষমতায় বসিয়েছে এবং তাদেরকে দূরে রাখছে, তাহলে নিশ্চয়ই সব ক্ষমতা ইন্ডিয়ার হাতে আছে। এটা হলো একটা, কি বলবো, ওটা মফস্বলীয় চিন্তা। মানে আপনি যখন খবর রাখেন না দুনিয়াদারিতে কি ঘটছে আন্তর্জাতিক দুনিয়াতে কি ঘটছে, এটা যখন খবর রাখেন না, তখন ওই বাইরের দিকগুলো দেখে আপনাকে সিদ্ধান্ত দিতে হয়। আচ্ছা, ইন্ডিয়া যে বাংলাদেশের প্রভাব বিস্তার করছে, এটা কি একা করছে? ইন্ডিয়া যে হাসিনাকে বসাইছে, এটা কি ইন্ডিয়ান সিদ্ধান্ত? না। বহুবার 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 বলেছি, এই সিদ্ধান্তটা আমেরিকানদের। এটাই 111 গভর্নমেন্টটা নিয়ে আসছিল। এটাই আমেরিকানরা বাংলাদেশে 111 গভর্নমেন্ট ঘটায় হাসিনাকে নিয়ে যে এবার ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল, তাও 6 মাস পরে। 111 মানে বুঝতে পারছেন, 11ই জানুয়ারিকার ঘটনা এটা, 2007 সালে। আর ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে জুন মাসে, ওই বছরই, 6 মাস, প্রায় 6 মাস পরে। এত স্পেসিফিক্যালি বলে দেওয়ার পরেও তারা নিজেরা যাচাই করে দেখার চেষ্টা করতে পারত, কিন্তু করে নাই, করবে না। তাদের দৃঢ় বিশ্বাস সব ক্ষমতা ইন্ডিয়ার হাতে আছে। এবং হাসিনা উৎখাত করার পরেও, গ্লোবাল রাজনীতি বদল হয়ে যাওয়ার পরেও সব ক্ষমতা ইন্ডিয়ার হাতে আছে। এই দুটা দলের তাই হলো বুদ্ধি বিবেচনা। এটা কি বলবো, স্টুপিড একটা চিন্তা আর কি। মানে যে চিন্তাটা করার সুযোগ আছে, যে বেসিক ফ্যাক্টসটা জোগাড়ে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কোনো নিজেদের কোনো স্টাডি নাই। তারা নিশ্চিত ধরে নিচ্ছে যে ইন্ডিয়ায় সব ক্ষমতা ইন্ডিয়ার কাছে আছে। ফলে হাসিনা পড়ে যাওয়ার পরে যখন ইন্ডিয়া তাদেরকে ডাক দিয়েছে কুত্তা টাকার মতন, তারা ঝাঁপাই পড়ে তার কাছে গেছিল। যাওয়ার পরে তাদের কোলে উঠেছিল। তারা ভাবছিল এইবার তো আর ক্ষমতায় যাওয়া ছাড়া তো কোনো পথ নেই। এবার যদি কম্পেয়ার করি জামাত এবং বিএনপির মধ্যে, হাসিনা পড়ে যাওয়ার পর সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে জামাত ইসলাম। দেখেন সবচেয়ে বড় সুবিধাটা কি? বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা অচ্ছুত বানায় রাখছিল শেখ হাসিনা। রাজনৈতিক দলেরগুলোর যে জোট, সেখানে বেশিরভাগ জোট গত 16 বছরে জামাতকে সাথে নেয় নাই। এবার কি ইসলামী দলগুলো নিবে কিনা তাই নিয়ে 3বার ভাবত। সেখানে কি হয়েছে এখন? 5ই আগস্টের সন্ধ্যা থেকে জামাত
আর 5টা পলিটিক্যাল পার্টির মতন উঠতেছে বসতেছে, সংস্কার হচ্ছে, কোনো সমস্যা নেই। সেটা যাতে না হয় তার জন্য সব ধরনের রাজনৈতিক দল এবং ক্ষমতাসীনদের দিক থেকে একটা প্রোটেকশনও আছে। তাদের আদালতে যত ধরনের কর্মী আছে, হাসিনার আমলে যারা যারা নিষ্পেষিত হয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। এটা যে 5ই আগস্টের সন্ধ্যাবেলাকার আলাপ এটা। ফলে সেইটাই আলাপের ভিত্তিতে বিএনপির মতন জামাতের লোকজনদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সুবিধাগুলো পাইছে, আর এই সুবিধা পাগল দাবা করে ইন্ডিয়ার কোলে উঠে গেছে। এবার কি মজা না এটা! এই দুটা পার্টি সেই কাণ্ড করছে। পরবর্তীকালে ইন্ডিয়ার হুঁশ আসছে যে আচ্ছা, আমরা জামাতকে যেভাবে নিচ্ছি, আমাদের তো জামাতকে উপানো না হলে বাংলাদেশে ইসলামী রাজনীতি সব ধ্বংস করে দিচ্ছে, ইউনূস সাহেব ইসলামিস্টদের নেতা, এই কথাগুলো আমরা আনবো কি করে? এই জন্য এরা চাইছে যে জামাতকে একটু দূরে রাখতে। আচ্ছা, ট্যাকটিক্যালি দূরে রাখা যায় কিনা, ঠিক প্রকাশ্যে বলে কোলে রাখা যাবে না। আর এইটারই সুযোগ নিয়েছিল তারেক জিয়া। এইটারই বাংলাদেশে যখন মাস দিনেক পরে এইবার জামাতের সাথে বিএনপির দূরত্বটা তৈরি করা শুরু করে বিএনপি। শুরু হয় এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জার্মানিতে থাকে তাদের এক সাংবাদিক এক্সপার্ট, তার বলা বক্তব্য জাসি বলে একটা শব্দ চালু করেছে। সেই তখন থেকে এই প্রসঙ্গটা শার্প করে তারেকের ইচ্ছায়। সেইখান থেকে এটা ছোটোখাটো থেকে একটা এক্সট্রিম জায়গায় চলে গেছে। এখন জানা যাচ্ছে সেই ভিতরে সংঘাতটা কি ছিল। আসলে সংঘাত একটা ছিল, প্রথমে বলেছি আমি, যে ইন্ডিয়ানরা চায় নাই যে জামাতকে এতটা বিএনপির মতনই একদম কোলে আর এক কোলে জায়গা দেওয়া, সেই জন্য একটু দূরত্ব রাখতে ছিল। এই দূরত্বটাকে বাড়িয়ে দিয়েছে তারেক জিয়া। কেন? কারণ ইন্ডিয়ার সাথে আমারই খাতির, এর ভিতরে আবার জামাতকে কেন ভাগ দিতে হবে? ও সে তার এই মাছ ভাজাটা ভেজে নিতে চাইছে একই তেলে। ফলে এটাই শুরু হয়ে চলেছিল এতদিন। ফলে একচেটিয়া হবে। আর ততই এখন বোঝা যাচ্ছে যে আরেকটা বড় অংশ ছিল। আসলে কি সেটা হলো সিট দেওয়া। বিএনপি জামাত একসাথে ইলেকশন করবে যদি ইন্ডিয়ান পরিকল্পনাটা তাই থাকতো, তাহলে একসাথে ইলেকশন করতে হয়, তাহলে ইলেকশন অ্যালায়েন্সের তারাতে কী হবে? এই বিষয়টা নিয়ে ইন্ডিয়ানরা মাথা ঘামায় নাই, এটা এদের উপরে ছেড়ে দেওয়া ছিল। এই প্রসঙ্গে দেখা যায় যে তারেক যে এই সিট ছাড়তে রাজি হয় নাই। তার চেয়ে বড় কথা, এইবার আরেকটা প্রসঙ্গ বলবো। সেই প্রসঙ্গটা হলো যে জামাতে ইসলাম এটা কি অবস্থায় আছে এখন। প্রথম সমস্যা হলো জামাতে ইসলাম এমন একটা দল যার কোনো রাজনীতি নেই। অনেকে শুনে মনে এবার কেমন কথা বললাম? হ্যাঁ, খুব সিরিয়াস কথা বলেছি। জামাতের রাজনীতি নেই আজকে থেকে না, 72 সাল থেকেই না। শুধু জামাতের রাজনীতি নাই যেদিন থেকে জামাতের রাজনীতির গুরু হলো, উস্তাদ হলো, প্রথম রাজনীতির ফ্লোর করেছিল যেই লোক, সে হলো মওদুদি সাহেব 1942 সালে একটা বক্তৃতা দিয়েছিলেন পাকিস্তান, ব্রিটিশ আমলে, বুঝতে পারছেন, 42 সাল। সেই বক্তৃতার উপরেই পুরো জিনিসটা দাঁড়ায়। তার রিয়েলাইজেশনগুলোকে যদি আমি পয়েন্ট আকারে বলি, প্রথম রিয়েলাইজেশন হলো যে তাকে বাংলাদেশে, মানে তৎকালীন উনি তো বাংলাদেশ চায় নাই, আবার উনি মুসলমানদের একটা কিছু কল্পনা করে নিয়েছিলেন যে পোস্ট স্বাধীন, মানে ব্রিটিশরা চলে গেলে পরে যে ইন্ডিয়া আসবে তাতে যে মুসলমানদের ভাগ থাকবে, সেখানে উনি কি করবেন? সেখানে উনি যেটা করবেন সেটা হলো একটা রিপাবলিক রাজনীতি, কোনো ধরনের ইসলামী রাষ্ট্রের বিষয় না। এটা তার মাথায় ছিল না, এটা তার মাথায় না, এটা তার রাজনীতি না। সো ওনার কল্পনা সবই একটা রিপাবলিক রাষ্ট্রের ভিতরে যা যা করা যায় তাই। ওকে, এই রাষ্ট্রটা কেমন হতে হবে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এটা তার সাবজেক্ট না। তার সাবজেক্ট হলো যে এই ভিতরে যে লোকগুলো শাসন করবে, শাসন ক্ষমতায় থাকবে যারা, ডেফিনেটলি ইলেকশনের বিরুদ্ধেই তারা পার্টিসিপেট করবে এই সরকারে। এতে যে লোকগুলো শাসক হিসেবে বসবে, তাদেরকে যদি সততার লোক তারা না হয়, ইসলাম ওরিয়েন্টেড লোক যদি তারা না হয়, তাহলে তারা ভালো শাসক হবে না, রাষ্ট্র চলবে না। তাহলে প্রথম তার রিয়েলাইজেশন হলো, বৈশিষ্ট্য হলো যে রিপাবলিক রাজনীতি নিয়ে ইসলামিস্টের যত ধরনের ইসলামী রাজনীতি আছে সবার কিছু না কিছু ফ্যাক্টর আছে। কেউ খলিফার কথা বলবে, কেউ আমির রাজনীতির কথা বলবে, আমিরাত বানাতে চাইবে, আবার এই খলিফারও নানান ধরনের ব্যাখ্যা আছে। এই ধরনের অসংখ্য ব্যাখ্যার ভিতরে প্রত্যেকটা ইসলামী রাজনীতি হলো একটা না একটা ইয়ে আছে। সেখান থেকে মওদুদি সাহেবের ফারাক হলো তিনি পরিষ্কার এই রিপাবলিক রাজনীতি করতে চান, রিপাবলিক রাষ্ট্র এটা গিভেন, এটা ধরে নিয়েছেন উনি, যেটা আছে।
তার আপত্তি হলো সৎ লোকের শাসন। আপনি খেয়াল করবেন জামাতের একটা কোড স্লোগান হলো সৎ লোকের শাসন চাই। কেন? ওই যে সৎ লোক ছাড়া হয় না। এটা হচ্ছে মওদুদি সাহেবের ফার্স্ট এডিশন, গুরুত্বপূর্ণ তার বক্তব্য হলো যে সৎ লোকের শাসন চাই। মানে সৎ লোক এখন কোথায় পাবেন আপনি? প্রথম হলো সৎ লোকের শাসন চাই, সেকেন্ড হলো সৎ লোক পাবেন কোথায়? সেই জন্য উনি এই দলটা খুলেছেন জামাত ইসলামী। জামাত ইসলামীর কাজ হবে সৎ লোক তৈরি করা, ট্রেনিং দিয়ে এই সৎ লোকটা তৈরি করতে হবে, এই সৎ লোক দিয়ে শাসন করতে হবে। এই হলো ওভারঅল মওদুদি সাহেবের পিন পয়েন্টেড বক্তব্য বলা রাজনীতি। সমস্যা কোথায়? সমস্যাটা হলো বারবার পাকিস্তানে যতবার ইলেকশন হয়েছে কোনোবারই বিশ্বাসযোগ্য কোনো ইলেকশন হয়নি। একটা ইলেকশন আমরা অনেকে খেয়াল রাখি না, 54 ইলেকশন যেটা বলে, আমাদের এখানে যেটা 56 কনস্টিটিউশন বানানো হ্যান ত্যান বলি আমরা, সেই ইলেকশনটার পরে আইয়ুব খানের আমলে আইয়ুব খানের কি ইলেকশন হয়েছে এগুলো নিয়ে কেউ কোনো গুরুত্ব দিতে চায় না। এগুলো কোনো মানে আস্থা রাখার মতন, জনমত রিফ্লেক্টেড হয়েছে এরকম কোনো ইলেকশন এগুলো না। ফলে মওদুদি সাহেবও দেখার সুযোগ পান নাই যে তিনি 42 সাল থেকে শুরু করে যে রাজনীতিক দলটা ফ্লোট করলেন, এই রাজনৈতিক দলটা আসলে এই রাজনৈতিক দলের চালু করার ভিতর দিয়ে তার দল, তার যে রাজনীতি সেটা করার ফলে তার কি ফসল উঠলো, অগ্রগতি কি উঠলো তা মাপার কোনো সুযোগ পান নাই। কারণ কোনো ইলেকশনই আস্থাযোগ্য, বিশ্বাসযোগ্য ইলেকশন নেই। সেই হিসেবে প্রথম বিশ্বাসযোগ্য ইলেকশন হল 1970 সালের ইলেকশন। উনি প্রবল আশা করে বসেছিলেন যে 1970 সালের ইলেকশনে এইবার রেজাল্টের ফল দেখে আমি বুঝবো যে আমি যে কথা বলে রাজনীতি শুরু করেছিলাম তো কতটা অগ্রগতি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় নানান কারণে 17 ইলেকশন জামাত ইসলাম একটা সিট পায়নি। এই সিট পাওয়ার না দুঃখ মওদুদি সাহেবকে এমনভাবে আঘাত করে উনি একেবারে দিশেহারা হয়ে যান, একেবারে হতাশ হয়ে পড়েন, নিজের উপর আস্থায় তার। ইতিমধ্যে বাংলাদেশের মার্চ মাসের মানে 71 সালের মার্চ মাসের ঘটনা আগে আসে। উনি এই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে আচ্ছা এটা পুরো পাকিস্তান মুসলিম জামাত ইসলামী নিজেরা সিদ্ধান্ত নেবে এই বলে সেন্ট্রাল কমিটি রেজিস্ট্রেশন করে এটা দিয়ে পাশ করে দেন। এরপর থেকে উনি আর এই বিষয়ে কোনোই সিদ্ধান্ত নেন নাই। পুরো 9 মাস গেছে পুরোটা গোলাম আজমের হাতে। কি হয়েছে আপনারা দেখেছেন। এক্ষেত্রে আমার ধারণা হলো যে গোলাম আজম বিষয়টা টের পাইছে যে এটা তো পুরো হতাশার জিনিস। এই সেন্ট্রাল কমিটির মওদুদি সাহেবের যে মূল্যায়ন এটা যদি বাজারে চলে আসে এটা পুরো পার্টি শেষ হয়ে যাবে। উনি তখন ঠিক করেন যে আচ্ছা ঠিক আছে শেষ হতে দেওয়ার তো কোনো মানে হয় না, তাহলে একটা কাজ করি আমরা ওখান থেকে এখন সরিয়ে ফেলি জিনিসটাকে। ইলেকশন কেন্দ্রিক রেজাল্ট হচ্ছে, রেজাল্ট নিয়ে আলোচনা না বাড়ায় ওনারা জিনিসটাকে ঝাঁপাই পড়ে চলে যান যে 71-এর প্রসঙ্গে কি হবে এখন, মানে এই যে মার্চ মাসে এখন ইআইএর পক্ষে চলে যাই যদি আমরা, তাহলে আমরা বলতে পারবো যে আমরা এখন জিনিসটাকে ইসলামের প্রসঙ্গে হ্যাঁ কি না এসব নিয়ে আমরা আগে গেছি এবং পুরো দলকে যদি আমরা ইআইএর পক্ষে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট দূর থেকে সমর্থনের দিক থেকে যদি চলে যাই তাহলে রাজনীতির প্রসঙ্গটা ওইটা কেন্দ্রিক চলে যাবে। ফলে আমরা আর পুরনো রেজাল্ট খারাপ হয়েছে সেটার জন্য যে হতাশা এইটা পার্টির ভিতরে ঢুকতে পারবে না। আমি মনে করি এটার কারণে এই জিনিসটা ওদিকে চলে গেছিল। কিন্তু সেখানে গিয়েও আর এক বিপদ, সেই বিপদটা হলো যে তারা যখন আপনারা অনেকে জানেন যে 23 ডিসেম্বর ইন্ডিয়ানরা ফার্স্ট আক্রমণ করে। এই আক্রমণের শুরুতেই ইয়াহিয়ারা টের পেয়েছিল যে এবার তাদের শেষ দিন আসতেছে, তারা হেরে যাবেন, তারা টিকবেন না, ইন্ডিয়ানরা সরাসরি আক্রমণের দিকে এগিয়ে আসতেছে। এটা টের পেয়ে সম্ভবত 10 তারিখের মধ্যে তারা সবাই জেনারেলরা সবাই ভুট্টোকে ডেকে পুরো ক্ষমতা ভুট্টোটা তুলে দিয়ে চলে গিয়েছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে এখন যদি আমরা ইন্ডিয়ানদের থাকা অবস্থা ইন্ডিয়ান আক্রমণের মুখে আমরা তো টিকতে পারবো না, এই অবস্থায় যদি আমাদের পরাজয় হয় তখনও যদি আমরা ক্ষমতা থাকি এটা ডিজাস্টার্স হবে, বরং এর চেয়ে আগে যদি আমরা পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা দিয়ে যেতে পারি দেন ওই পলিটিশিয়ান আমাদেরকে বাঁচাবে যতটুকু বাঁচাবে। সো উই শুড গো ফর ভুট্টো। তারা ভুট্টোকে ডেকে পাওয়ার ট্রান্সফার করে দেয়। এই ঘটনা যখন ঘটে তখন গোলাম আজম এবং মওদুদি সাহেব ভয় পেয়ে যান। কেন? কারণ ডেফিনেটলি এখন দেখেন এখানে পাকিস্তানি আর্মিরা ইন্ডিয়ার হাতে আটকা পড়ে থাকবে, তাই হয়েছিল যেটা প্রায় 93,000 পাকিস্তানি সৈন্যের কথা বলা হয়। বাংলাদেশের হাতে আইনগতভাবে বাংলাদেশের হাতে তারা আটকে পড়েছিল, কিন্তু তাদেরকে রাখা হয়েছিল ইন্ডিয়ার কাছে যেহেতু বাংলাদেশে এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। সো এদেরকে ফাড়ে আনার জন্য ভুট্টো
ডেফিনেটলি যে কোনো কিছুকে দিয়া এই গোলাম আজম আর ইয়েকে আপনার মওদুদি সাহেবকে যদি হ্যান্ড ওভার করে দেয় বাংলাদেশের হাতে, বেসিক্যালি ইন্ডিয়ার হাতে, তাহলে তো তাদের দিন শেষ হবে এবং ভুট্টো যে কোনো কিছুটা করতে চাইবে। সো বেটার আমাদের পশ্চিম পাকিস্তান ছেড়ে চলে যাওয়া। এই জন্য এরা দুজন চলে গেছিলেন সৌদি আরবে এই ৭১-এর শেষের দিকে। এইটাই তারা বাকি জীবনটা ওখানেই কাটছে। কেবল শেষের দিকে চিকিৎসার জন্য বা অন্য কোনো অজুহাতে মওদুদি সাহেব ৭৯ সালে আমেরিকা গেছিলেন এবং ওখানেই মারা যান উনি। বাকি কাহিনী আপনারা জানেন। এরপর থেকে এইবার তাহলে জামাতের রাজনীতি কী হবে তার আর কোনো কারেকশন আসে নাই। নতুন রাজনীতি কী হবে কেউ জানে না। পুরনো রাজনীতিটা আছে, ট্রেনিং সেন্টারে ওই পুরনো মওদুদির বই পড়ানো হচ্ছে, কিন্তু ওভারঅল রাজনীতি কী হবে কেউ জানে না। কেবলমাত্র একটা চেঞ্জ আসছিল ২০০০ সালের দিকে, নিজেরা না হওয়া তা চেঞ্জটা আসছিল। আচ্ছা আশেপাশের দিকে তাকাই আমরা, কোথায়? এরদোয়ানের দিকে। এরদোয়ানের চেঞ্জ তখন আসছিল। এরদোয়ান নিজেও নিজের রাজনীতিটা কী হবে তা ঠিক করার চেষ্টা করছিল। দুটো ঘটনা চেষ্টা করেছিল এরা জামাতের নেতাগুলা। ইভেন যুদ্ধাপদের বিচার শুরু হওয়ার আগে এরা কাতারে গেছিলেন, যেটা থেকে আমরা একটা তো গেল ইয়ের কথা বললাম যে এরদোয়ানের প্রসঙ্গ, ওখানে কি চেঞ্জ হচ্ছে, একে পার্টি কি হচ্ছে, ওটার তাদেরকে প্রবল আকর্ষণ করেছিল। আচ্ছা ওটাকে দিকে আমাদের রাজনীতি ট্রান্সফার করে নেওয়া যায় কিনা সেটা দেখতেও তারা রেগেছিলেন, লোক পাঠিয়েছিলেন। আর আরেকটা হলো এই যে যেটাকে আমরা বলি যে ইজিপ্টের বিপ্লবকে কেন্দ্র করে যে চেঞ্জটা এখানে আসলো, যেটা আমরা এখানে আরব স্প্রিং বলে পরিচিতি আমাদের এখানে, সেই আরব স্প্রিংয়ের রাজনীতিটার নেতা ছিলেন আসলে কারজাভি, কাতারে বসে, ইজিপশিয়ান লোক, কিন্তু কাতারে বসে তিনি এই কাজটা করেছিলেন। আমেরিকানদের অফিসের পাশাপাশি প্যারালাল তার অফিস ছিল, যিনি আসলে আরব স্প্রিংয়ের রাজনীতির সমর্থক ছিলেন আসলে। সো এটাও কীরকম হচ্ছে এটা দেখতে ওনারা কাতারেও গেছিলেন, কিন্তু এই দেখে আসার ফলাফল এমন কোনো কিছু হয় না যেটাকে আমরা বলতে পারি যে জামাত ইসলামের রাজনীতি কোনো নতুন কোনো রাজনীতি দাঁড় করাইছে বা বৈশিষ্ট্য তৈরি হয়েছে না, এরকম কিছু আসে নাই। ফলে এই পার্টিটা একই রকমের থেকে গেছে। ওকে, তাহলে জামাত, এই যে কথাটা বললাম জামাত ইসলামের সুনির্দিষ্ট কোনো রাজনীতি নাই, এই রাজনীতি নাই অবস্থায় থেকে গেছে। কিন্তু তাই কি থেকে গেছে বাস্তবে কি হয়েছে আসলে? বাস্তবে যে জায়গাটা চলে গেছে এটা এখন দাঁড়ায় আছে যেটার উপরে, এই বক্তব্যটা হলো জামাতের রাজনৈতিক জীবনে বেস্ট অ্যাচিভমেন্ট তারা মনে করে ২০০১ সালের ইলেকশন। কেন? এই ১ সালের ইলেকশনের কারণে তারা কমপক্ষে বোধহয় ৩টা মন্ত্রী পাচ্ছিলেন, টোটাল এমপি পাইছিলেন ১৮টার মতন, যেটা এর আগে যতবার ইলেকশন হয়েছে বোধহয় ৩টা এমপির বেশি কখনো জামাত ইসলাম এর চেয়ে বেশি কিছু অ্যাচিভমেন্ট দেখাতে পারে নাই। ফলে তারা মনে করে তাদের চোখে এইটা একটা বেস্ট অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে বিরাট অসুবিধাটা কি? দলের রাজনীতি কি তার কোনো খবর নাই, অ্যাচিভমেন্ট কি? ইলেকশনের রেজাল্ট। এটা বিরাট একটা নিজেকে ফাঁকি দেওয়া। রাজনীতি যাই হোক না, রাজনীতি ইম্পর্টেন্ট না, ইলেকশনে কয়টা সিট পাইছে ওইটা। তো ইলেকশনে সিট পাইছেন বিএনপির সাথে জোট করছেন, তাই সেখানে তো আপনার রাজনীতি দেখা হয় নাই, রাজনীতি কোনো কাজে লাগে নাই। সো বিএনপির এই জামাত ইসলামের রাজনীতি নেই, এটা থেকেই গেছে আসলে। এই থাকা অবস্থায়, রাজনীতিহীন থাকা অবস্থাতেই মুখ্য ইলেকশনের রেজাল্ট, এটা হচ্ছে মুখ্য। এইটাই প্রবক্তা হয়েছে আসলে ডাক্তার তাহের, তুলনামূলকভাবে অন্যদের চেয়ে। উনি এই লাইনটাই ফলো করে আসছেন বরাবর। ২৩ সালে বারবার উনি এই লাইন ফলো করেছেন, দুটো জায়গায় এই লাইন ফলো করেছেন কঠোরভাবে। একটা তো হয়েছে মোদির কাছে লোক পাঠিয়েছিলেন যে তার দলের হাসিনার সাথে ডিল করে দলের রেজিস্ট্রেশনটাকে টিকানো যায় কিনা একটা, আর দুই হলো যদি 2টা সিট পাওয়া যায়। সো এইটার জন্য হাসিনার সাথে ডিল করতে চলে গেছিলেন। সেম আমি যতটুকু জানি বিএনপির সাথে একটা বৈঠক হয়েছিল তাদেরই দলের, জামাত ইসলামেরই কোনো একটা বিজনেসম্যানের বাসায়, এবং ওই বাসায় বসে দলের কৌশল ঠিক হতো। অনেক সময় তাদের শীর্ষ নেতারা ওখানে এসে ফোন করে যোগাযোগ করে তারাও পার্টিসিপেট করতেন। সেখানেও আলোচনা তো একটা সময় ওই একই, কয়টা আসন দিবেন, কয়টা এমপি দিবেন, সেই আলোচনাটা ওখানে হয়েছিল। কোনো না কোনো কারণে বা বাস্তবতা হলো এই যে এরপর থেকে বিএনপি জামাতের আলোচনাটা ভেঙে যায়। এটা 23 সালে সেকেন্ড হাফের কথা বলছি আমি। ফলে তখনও জিনিসটা ভেঙে যায়, কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় যে এই যে জামাতের রাজনীতি বলতে যে সিট কয়টা পাবো, এবং তাদের জীবনের বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে কয়টা সিট আমরা পাইছিলাম, 18টা সিট পাইছিলাম, 3টা মন্ত্রী পাইছিলাম। কি রাজনীতি দিয়ে পাইছিলাম? বাংলাদেশ কোন চুলায় যাইতেছে,
সেকেন্ডারি, এটা কোনো বিষয় না, সিট আর আসল। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানি কি হচ্ছে আসলে। অন্য অনেক দল আছে, আচ্ছা মূল শব্দটা বলে নি, এই শব্দটাকে আমি ছোট্ট করে নিয়ে আসি, সিট পার্টি। মানে পুরো রাজনীতিটাই হলো যে আওয়ামী লীগ বা বিএনপি টাইপের বড় দল থাকবে, আমরা মেলা কিছু আন্দোলন করতেছি, হাসিনা তাড়ানোর জন্য আন্দোলন, হ্যান ত্যান এসব যাই বলি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম আমরা বিএনপির কাছ থেকে একটা বা দুইটা সিট চেয়ে নেব। এটা হচ্ছে তাদের রাজনীতি। বহু বামপন্থী দল আছে একই কাণ্ড করে আগাইতেছে, বামপন্থী না যারা ইসলামিস্ট তারাও একই পথে আগাচ্ছে। তাহলে এগুলো হলো সিট পার্টি। তাহলে আলটিমেটলি আমরা ক্যাটেগরাইজ করতে পারি যে জামাত ইসলামের রাজনীতিটা দাঁড়িয়েছে একটা সিট পার্টির রাজনীতি। এটা একটা বড় এই খালি তফাৎ, অন্যদের একটা দুইটার জায়গায় একটু বেশি সিট চায়, বেশি মন্ত্রী চায়। মূলত এই দাবিকে কেন্দ্র করেই, এটা প্রধান দাবিকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে বিএনপির দূরত্বটা তৈরি হয়েছিল। ওকে, এবার ইন্ডিয়া, এখন আসি সেকেন্ড ফেজটা। এবার সেকেন্ড ফেজে বিএনপির এই চেষ্টা, তারেক জিয়ার এই যে চেষ্টা যে আমাকে যে কোনোভাবে এখনই নির্বাচন চাই বলে আগাইতে হবে, এই আগানোর পদ্ধতিতে গত 3 মাস যদি ধরি কমপক্ষে, এই কৌশলটা তাদের কাজ করছে না বলে তারা রিয়েলাইজ করছে। সেম গোজ টু ইন্ডিয়া, ইন্ডিয়া এবং তারেক জিয়া, এটাই তাদের রিয়েলাইজেশন। সো এখান থেকে একটা নতুন কৌশল তারা নিয়েছে। নতুন কৌশলটা হলো যে মোদির ইন্ডিয়া ওই একই বিবিসিকে দিয়ে একটা রিপোর্ট করাবে। বিবিসি হলো আসলে আমি বলেছি এটা একটা ভাড়াটে মিডিয়া, বিবিসি বাংলার কথা বলছি স্পেসিফিক্যালি, এটা একটা ভাড়াটে মিডিয়া। মোদির যখন এরকম চেঞ্জড ওলা কোনো বাংলাদেশের উপরে দাবি, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার পড়ে, তখনই আমরা দেখব যে বিবিসির কাছে, বিবিসি থেকে একটা বড় রিপোর্ট পড়বে। এটা সম্ভবত 4th বা 5th রিপোর্ট এটা একটা। সেই রিপোর্টের সার কথা কি তাহলে? সেই রিপোর্টের সার কথা হলো যে ইন্ডিয়া একটু ব্যাকআপ করতেছে, একটু পিছায় যাচ্ছে। এই প্রথম ভান করছে যেন বিএনপির সাথে তাদের কোনো আলোচনা হয় নাই, জামাতের সাথে তো কোনো আলোচনা হয় নাই। যে ইঙ্গিতটা দিতে যাচ্ছে আগে দেখতে হবে ইলেকশনে কে জিততেছে, তারপরে ইন্ডিয়া ঠিক করবে কাকে সমর্থন দেবে। এদিন তার আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না ইন্ডিয়ার। মোদী সরকারের বিএনপির সাথে, জামাত ইসলামের সাথে কোলে উঠার সম্পর্ক বোধহয় হয় নাই, এমন একটা ভাব নিয়েছে। এই রিপোর্টের সার কথা হলো এটা। ফাঁকে ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, কিন্তু এর মধ্যে একটা গাপলা করছে তারা। গাপলাটা হলো যে বেশি বলতে গেছে জামাত থেকে যে তারা খুব দূরে আছে, এটা ব্যাখ্যা করার জন্য। এইটা ব্যাখ্যা করতে গিয়ে প্রবলেম হয়েছে, কাকে দিয়ে বলাবে যে তারা জামাত থেকে দূরে আছে। এটার জন্য তার ডিপেন্ড করছে, মানে ইন্ডিয়ার বাংলাদেশের রাজনীতির উপর হস্তক্ষেপ বা যতটুকু জায়গায় হাত ঢুকিয়েছিল তার একটা যদি মোটা দাগে ভাগ করি, একটা ভাগ হলো 5ই আগস্ট হাসিনা পড়ে যাওয়াকে কেন্দ্র করে, আগের একটা ধরনের, পরের একটা ধরনের, কিন্তু দুই জায়গায় তার হাত ঢুকানোর জিনিসটা ডেফিনেটলি আছে। সো আগেরটা দিয়ে দেখাইতে গেছিল সে তখন রিভা গাঙ্গুলিকে ধরে নিয়ে আসে, তখনকার রাষ্ট্রদূত, তাকে দিয়ে বলাতে গেছে তারা কত বেশি জামাত বিরোধী, এটা দেখাই দিয়ে। এবং ওখানে একটু বেশি বলে ফেলেছেন উনি যে তারা প্রচণ্ড জামাত বিরোধী, জামার সাথে কোনো সম্পর্ক রাখেন না, জামাতের সাথে তো প্রশ্নই আসে না সম্পর্ক করেন। এই ভাবটা যখন বেশি করে বলতে গেছে আমাদের যুগান্তর ভাইয়েরা, তারা ঠিকই বিবিসিটাই রিপোর্ট করতে গেছে। রিপোর্ট করতে যে একটা তো যা বিবিসি রিপোর্ট তাই হুবহু নিজের পত্রিকায় লিখছে, আর একটা ছোট রিপোর্ট করছে। এই ছোট রিপোর্টটা বেশি পপুলার হয়েছে, কারণ ছোট রিপোর্টে একটা হেডলাইন দিছে। হেডলাইন হলো এই, জামাতের সাথে থাকলে তার সাথে ইন্ডিয়ানদের কোনো সম্পর্ক হবে না। শিরোনামটা যুগান্তরের নিজের বানানো। এই শিরোনামটাই সব আকাম বানাইছে, মানে বাংলাদেশি পাঠকদের কাছে। কেন আকাম হয়েছে এটা? কারণ এই শিরোনামটা ওই পত্রিকার বিবিসি রিপোর্টের মধ্যে হুবহু এরকম শিরোনাম ছিল না। এরকম শিরোনাম ডাইরেক্ট আকারে বের করা ওই রিপোর্ট থেকে অসম্ভব প্রায়, কিন্তু ওইরকম একটা টুইস্ট করা সম্ভব আসলে, সেইটাই করেছে আসলে যুগান্তর। ওকে, তাহলে বেশিরভাগ মানুষ হেডলাইন থেকে ভিতরে কি লেখা আছে তা বোঝার চেষ্টা করে। ওই হেডলাইন থেকে সবাই বুঝছে যে তাহলে বিএনপি জামাতের কোনো বোধহয় সম্পর্ক হচ্ছে না, সেই কথা ওখানে লেখা হয়েছে। এবং পত্রিকাটা ওইটাই মিন করাইতে চাইছে যে ইন্ডিয়ানরা জামাতকে চায় না বলে বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক হবে না, কিন্তু বাস্তবতা পুরো উল্টা। ঠিক পরের দিনে আমরা রিপোর্ট পাচ্ছি বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে যে জামাত ইসলামের লিডার তাহের এবং শফিক সাহেব দুজনে মিলে ব্রাসেলস থেকে সরাসরি লন্ডনে তারেক জিয়া এবং তার মার সাথে দেখা করে আসছে। ওকে, এই ফাঁকে আমার একটা রিয়েলাইজেশন বলি। এরকম গত 3 বছর, মানে আন্দোলনের 3 বছরের সময় আমার একটা রিয়েলাইজেশন হলো, যখনই তারেক জিয়া কোনো সিচুয়েশনে
অনুভব করছে যে সিচুয়েশনটা তার জন্য হ্যান্ডলিং করা কঠিন। এখানে মার হেল্প নিলে পরে তার জন্য সহজ হয় পুলসিরাত পার হয়ে যেতে। উনি সেই সব সময় মাকে ডেকে নিয়ে ওই পার্টিকুলার ঘন্টাটাকে সময়টাকে মাকে ব্যবহার করেছেন। এক্ষেত্রেও তাই হয়েছে আসলে বলে আমার অনুমান। উনি মার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন শফিক সাহেবরা, এরকম একটা অনুমান, এরকম একটা ব্যাখ্যা দাঁড় করেছে। ফ্যাক্টস হচ্ছে এখানেই ফাইনাল ডিলটা হয়েছে। ডিলটা হলো এই যে আগে যা হয়েছে এগুলো ভুলে যান, এখন আমরা আবার সিট ভাগাভাগিতে রাজি হয়েছি। সিট ভাগাভাগি এটা তো ইন্টারনাল, এটা তো বাইরে আসবে না। বাইরে আসছে কোন জিনিস, আসলে কি এটা গোপন আলোচনা যাই হোক না কেন সেটা কি ঠেকানো যায়? পাবলিকলি কি হয়েছে আলোচনার সেটা বোঝাবুঝি থেকে? অবশ্যই না। আমি তো মনে করি অবশ্যই ঠেকানো যায় না, কারণ ওখানে যে আলোচনা হবে সেই অনুযায়ী তো আপনি এখন থেকে কাজ করবেন, যেই পার্টি হন না কেন আপনি। সো ওই পার্টিটার এখনকার কাজ যদি আপনি মূল্যায়ন করেন তাহলে বুঝে যাবেন আলোচনা কি হয়েছে। যেমন কি করে বুঝলাম আমি, জামাত গত 3 মাস ধরে বলে আসছে যে নো, বিএনপি বলতেছে এখন ইলেকশন, সে বলে না, যতদিন ইউনিট সরকারের সংস্কার করতে সময় লাগে আমরা ততদিন সময় দিতে রাজি আছি। ফর্মাল মিটিংয়ে পর্যন্ত বলছেন তারা। এখন কি বলছে, ইভেন গতকালেরটাই দেখেন, সর্বশেষটা, নো, ইলেকশন দিতে হবে এবং আগামী রমজানের আগে। মানে ঠিক বিএনপির হু ভাষায় দিলে খারাপ লাগে দেখতে, সেই জন্য ওনারা বলছে, বিএনপি বলতেছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, তারা বলতেছেন না, পরের রমজানের আগে দিতে হবে। এখন এই যে শিফটিংটা, এই শিফটিংয়ের কারণ কি? তার মানে এটি আলোচনা হয়েছে আসলে। তাহলে এই যে আবার সিট পার্টির রাজনীতি, এই যে আবার তাহেরের রাজনীতি, আমাদেরকে বেস্ট অ্যাচিভমেন্টের জায়গায় যেতে হবে বিএনপির সাথে ডিল করে। তাতে কি দাঁড়ালো জিনিসটা, এবার আমি সামাপটা করে দিই। তাহলে এখন যে ষড়যন্ত্রটা স্পষ্ট হয়েছে, এটাকে কালো মেঘ বলছি আমি, যে আগামী দিনের এই পক্ষের রাজনীতির দৃশ্য কল্পনাটা হলো এরকম। এর মধ্যে কে কে থাকতেছে, তাদের ক্ষমতা যাচ্ছে বলে ইন্ডিয়া থাকতেছে প্রথম কথা, লায়ন্স শেয়ারটা সে নিবে। বিএনপি থাকতেছে, জামাত থাকতেছে, আর কে থাকতেছে একটু পরে বলতেছি। মূল এই 3টা ফোর্স আসলে এক জায়গায়। তারা কল্পনা করতেছে আগামীতে তারা ক্ষমতা দেবে, প্রবলভাবে ইউনিট সরকারের উপর চাপ সৃষ্টি করবে, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সাথে আর কারা কারা আছে আজকে দেখেন, আরেকটা স্টেটমেন্ট আসছে, ইসলামী সমমনা দল। তো আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই, এর ভিতরে দেখা যাচ্ছে আমাদের মামুনুল হক আছে। আসলে মামুনুল হক এখন হেফাজতের হাত ছেড়ে দিয়েছেন, উনি এখন হয়ে গেছেন আবার তার খেলাফত মজলিসে, অর্থাৎ উনি এখন রাজনৈতিক নেতা, হেফাজতের নেতা না নয়। ওকে, সো এর সাথে আছে, আমরা 2 দিন পরে দেখব যে মান্না বা জোনায়েদ শাকির আর যারা যারা সিট পার্টি আছে তারা সবাই একই ধরনের স্টেটমেন্ট দিয়ে বলে আমরা অনুমান করতে পারি আর কি। তাহলে সার কথাটা দাঁড়ালো কি, তাহলে এই যে যারা যারা মিললে যে কালো মেঘটা তৈরি করছে বাংলাদেশে, ইউনিট সরকারের প্রচণ্ড চাপ দেওয়া, কালকে কায়দা করে যে দমকাইনে দিয়ে আসছে আমাদের মির্জা ফখরুল সাহেব, ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দিলে কিন্তু বাংলাদেশে আগুন ধরে যাবে। হুমকিটা খেয়াল করে দেখেন। সে এই হুমকির ভিতরে, এই কালো মেঘ তৈরির ভিতরে কে কে আছে, তাহলে আবার মনে করে দিই, ইন্ডিয়া আছে, জামাত আছে, বিএনপি আছে, এবং সাথে এই সিট পার্টিগুলা ছোটোখাটো 1-2টা সিট যারা নেবে তারা সবাই আছে। হচ্ছে গুড অ্যালায়েন্স একটা। সো এই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘ। এখন আপনারা যারা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতি এগুলো বুঝতে চান, তাদের জন্য এটা একটা ফান্ডামেন্টাল ধারণা আমি দিয়ে রাখলাম। এর উপর দাঁড়িয়ে এবার বাকি জিনিসগুলোকে ব্যাখ্যা করবেন, দেন অনলি দেন আপনারা বুঝতে পারবেন কী হতে যাচ্ছে। ওকে, এখন এই ডাজ নট মিন যে এটা জয়লাভ করবে, এটা আমি বলতে চাচ্ছি, করবে না তাও বলছি না, কিন্তু এই জিনিসটা যে মেঘ আকারে তৈরি হচ্ছে, অ্যালায়েন্সটা তৈরি হচ্ছে, এটাই আমার বক্তব্যের সার কথা। থ্যাংক ইউ।